আর কি আল্লাহ জাওয়াজালের কাছ থেকে। এর পরবর্তীতে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে জয়েন করি নোভা স্কোশিয়ান গভর্নমেন্টের, অ্যান্ড ইন্টারেস্টিংলি দ্যাট ওয়াজ দ্য বিগ সোর্স অফ মানি অফ মাইন্ড। অ্যান্ড 2 বছর পোস্টডকে আসলে তারা ইন্ডাস্ট্রিয়াল পোস্টডক ছিল, তো হিউজ পরিমাণ মানি তারা আমাকে দিছে। এবং এটা এজন্যই বলা যে কেউ যদি ইনভেস্ট করতে রাজি হয়, দ্যাট উইল কাম অ্যাজ অ্যান আউটকাম। জাস্ট উই হ্যাভ টু বি কনফিডেন্ট। আমরা যদি ইনভেস্ট করতে চাই, ইনভেস্টমেন্টটা রিটার্ন আসবে যদি গুড ইন্টেনশনে ইনভেস্ট করা হয়। সো আমি আসলে কখনো সরো ফিল করি না যে 2 বছর 11 মাস করে 5 বছর বা 6 বছর আমার পিএইচডির জন্য ইনভেস্ট করছি, এজন্য আমি সরো ফিল করি না, একটা টাইম ইনভেস্ট করছি। হাউএভার in most of the American and Canadian university as well as the Europe, they have to invest at least 5 or 6 years for one PhD. সো এই দিক থেকে কম্পেয়ার করলে আসলে আমি কোনো লুজার মনে করি না নিজেকে। এনিওয়ে, ইন টার্মস অফ আদার আউটকামস, ইটস ডেফিনেটলি বিগ লাইক ব্লেসিংস ফর মি। সো আই হোপ ক্লিয়ার এখানে আমার প্রজেক্টগুলো সম্পর্কে। অ্যান্ড কারেন্টলি আই এম হোল্ডিং দ্য পজিশন উইথ সাচ কাইন্ড অফ অ্যাচিভমেন্টস। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি জাস্ট আর ইন ডিটেলস যাচ্ছি না। এখন আরেকটা পয়েন্টে কথা বলে, এরপর আমার স্লাইড নিয়ে কথা বলে আজকের আলোচনা আমি ক্লোজিং এর দিকে যাব। সেটা হচ্ছে আসলে এখানে বেশ কিছু নাইস এন্ড অ্যাট্রাকটিভ অ্যাচিভমেন্ট দেখা যাচ্ছে, যে এগুলো হচ্ছে আসলে মানে হাইলাইটিং অ্যাচিভমেন্টস। আই ডু হ্যাভ সাম আদার্স অ্যাজ ওয়েল উইথ দ্য ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এন্ড এখন এই জিনিসগুলো কি আসলে এই অ্যাচিভমেন্টটা বা আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি বা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, এটা কি উইদাউট স্ট্রাগল কি সম্ভব হয়েছে? আপনারা যারা বিজিবির গ্রাজুয়েট তারা হয়তো বলতেছেন আমার ডিপার্টমেন্টেরই একজন বড় ভাই, এভাবে তার এই প্রোফাইল, which is definitely in some context rare, like in terms of this age and this position, the number of publications, number of citations, and the number of other couple of PhDs, so many stuffs. আমি আসলে সবসময় এটা ফিল করি এটার জন্য আমি এলিজিবল না। আল্লাহর ব্লেসিংসটা ওয়ান অফ দ্য ম্যাটার। অ্যান্ড अगेन আই টোল্ড লাইক যে আমি মেবি এ কোর্স স্টুডেন্ট ছিলাম, বাট আমার ইন্টেনশনটা পজিটিভ ইন্টেনশনটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক হেল্প করছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো কিন্তু এভাবে হয়ে যায় না, এমনি এমনি হয়ে যায় না। আমি জাস্ট 2-3টা স্ট্রাগলের কথা বলবো। কারণ কেন বলতেছি, অনেকে আমরা মনে করি যে আমার সামনে এই প্রতিবন্ধকতা, এই স্ট্রাগল, ডিপার্টমেন্টের এই সমস্যা, এটার এই সমস্যা, এগুলোকে আমি ওভারকাম করে কিভাবে কি করতে পারবো। সো মেজর 3টা স্ট্রাগলের কথা বলি আমার থ্রু আউট দ্য লাইফ আনটিল দিস। তার মধ্যে ওয়ান অফ দ্যাম ইন দ্য ইউনিভার্সিটি লেভেল অ্যান্ড কাপল অফ দ্য দেয়ার আর সাম আদার মাইনর অলসো। লাইক আমরা নতুন ডিপার্টমেন্ট শুরু করছিলাম, আমাদের কিছুই ছিল না, জাস্ট 2টা ক্লাসরুম ছিল, তার মধ্যে শেয়ার করতে হতো বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের সাথে, তার মধ্যে 3-4 জন টিচার ছিল, ল্যাব ফ্যাসিলিটি ছিল না বলতে চলে। এগুলা উইথ দ্য উইটনেস অফ মাই টিচার্স, আমি এটা আমার টিচারদের সামনে উইটনেস হিসেবে বলতেছি, যে এটা কোনো এক্সট্রা কিছু বলতেছি না আমি। সো এগুলোর বাইরেও মেজর বলে 2-3টা লিমিটেশন। তার মধ্যে একটা লিমিটেশন ছিল হচ্ছে, একটা স্ট্রাগল ছিল হচ্ছে যে আমি যখন ক্লাস 9-এ পড়ি, 9-এ পড়া অবস্থায় আমি আর আমার মামাতো ভাই, এটা ব্যাকগ্রাউন্ডে আরেকটা কথা বলতে হয়, আমার 5 বছর বয়সে আমার বাবা মারা যায় এবং আমরা 3 ভাই ছিলাম। এবং there was a huge financial difficulties. আমরা 3 ভাই, আমার চাইতে বড় 2 ভাই ছিল 7 বছর বয়স, আর বড় ছোট ভাই ছিল 3 বছর বয়স। এই অবস্থায় আমার বাবা যখন মারা যায় এবং ওনার কোনো অ্যাসেট ছিল না এবং উনি বরঞ্চ কিছু ঋণ করে গেছে পরবর্তীতে, যদিও এটা এক্সামশন পাইছে। এবং ওই অবস্থা আমরা নানার বাড়িতে মুভ করতে বাধ্য হই পড়াশোনা করার জন্য। এবং ওইটা যাওয়ার পরে, যাই হোক লং স্টোরি, এবং ক্লাস 9-এর বছর এসে আমি আর আমার মামাতো ভাই একজন ছিল আমার সাথে, একই ক্লাসে পড়তো সবসময়, ও ক্লাস 1 থেকে। তো আমরা একটা বই সেট শেয়ার করতাম। ও যখন বাংলা পড়তো আমি তখন ইংরেজি পড়তাম, ও যখন ইংরেজি পড়তো আমি তখন সমাজ পড়তাম। এভাবে শেয়ার করার পরে আনফরচুনেটলি সে মুভ করে আরেকটা জায়গাতে, তখন আমার বই নেই। এবং যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে উদাহরণ হিসেবে চলে আসতেছে। তখন আওয়ামী লীগের গভর্নমেন্টের শেষের দিকে, অর্থাৎ এহসানুল হক মিলন এসে তো নকলকে একবারে ডিমলিশ করে দিছিল। বাট এর আগে প্রচুর রুরাল ইনস্টিটিউশন গুলোর মধ্যে নকল ছিল, এবং আমাদের এলাকাতে, রুরাল এলাকাতেও এটা ছিল। এবং স্টুডেন্টরা করতো কি, বইটা নিয়ে এসে তার একটা প্রশ্ন রেখে বাকি বইটা ফেলে দিত, এবং ওই বইগুলো আমি খুঁজে খুঁজে একটা বই সেট জোগাড় করি, এবং এটা দিয়ে আমি আমার এসএসসি তে পড়াশোনা করি। দেয়ার ওয়াজ সো মেনি আদার
স্টোরিজ, আমি একটা ক্যালকুলেটর ম্যানেজ করতে পারি নাই, যে সায়েন্টিফিক ক্যালকুলেটর, যে আমার এসএসসি পরীক্ষার জন্য, অর্থাৎ সায়েন্স ফিজিক্সের ম্যাথগুলো করার জন্য। এনিওয়ে, এবং আরেকটা বিটার স্টোরি হচ্ছে যে আমি এসএসসি তে তখন টেস্ট পেপার ছিল, আদিল টেস্ট পেপার, খুব জনপ্রিয় ছিল, 250 টাকা দাম ছিল, ঠিক আছে। ওই সময় আমি সামহাও অনেক কষ্ট করে 200 টাকা জোগাড় করে 50 টাকা জোগাড় করতে পারি না, যার কারণে আমি আমার টেস্ট পেপারটা কিনতে পারি নাই। আফটারওয়ার্ড সো মেনি স্ট্রাগল এন্ড স্টোরিজ, এটা বলে এখানে শেষ করা যাবে না। আমি কলেজে এসএসসি তে ভালো রেজাল্ট করার পরেও কলেজে গিয়ে ভর্তি হতে পারি নাই কোথাও, just because of the financial hardship and difficulties. পরে গ্রামের যেই কলেজ, ভেরি অনেস্টলি স্পিকিং, ফার্স্ট ক্লাসে যখন এখানে এসে টিচারেরা যে সবার ইন্ট্রোডিউসিং করতেছিল এবং কলেজের নাম জিজ্ঞেস করতেছিল, তখন বিশেষ করে জুবেদা কনক খান ম্যাডাম, আজকে উনি নাই, উনি খুব ইন ডিটেলস এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতো। তখন আমি আমার কলেজের নামটা বলতে শাই ফিল করতেছিলাম, কারণ এটা কেউ চিনবে না আসলে, এটাকে আমার আরো অনেক ইন্ট্রোডিউসিং দিয়ে, এটা ইউনিয়ন পর্যায়ের একটা ভেরি পুয়ার কলেজ। এনিওয়ে, এগুলো শেষ করে ইউনিভার্সিটিতে একটা ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। সেটা হচ্ছে যে খুব সম্ভবত 2012 বা 13 সালে আমি হলে ছিলাম, শাহপরান হলে ছিলাম একটা রুমে, এবং এখানে ওই সময় আমার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি গুলো চলতেছিল, বাট এত হাই লেভেলে, মানে এত এক্সট্রিম ছিল না, কিছু টিউশনই করতাম এখানে। তখন আমার বই, যে শাকিন স্যার আজকে নাই, ওনার একটা বই ছিল বায়োকেমিস্ট্রির, বড় একটা বই ছিল, এই বই, ল্যাপটপ খুব পুরান একটা ল্যাপটপ ছিল, একজন আমাকে দিছে, এগুলো নিয়ে হলে ছিলাম। কিন্তু ওই সময় হলে আগের সরকারের একটা ছাত্র সংগঠন, আনফরচুনেটলি এটা সবার জানা আছে, সমস্ত রুম টুম বই টই গুলো পোড়াই দিয়ে লুটপাট করে আমার টাকা সহ কাপড় চোপড় সহ সবকিছু নিয়ে চলে গেছে। বাট আই রিকভার দোজ স্ট্রাগলস। সো এটাই জন্য বলা যে আসলে বেসিক্যালি এক্সকিউজ হচ্ছে একটা এক্সকিউজ জাস্ট। মানুষ যদি ইচ্ছা করে এবং ব্লেসিংস থাকে এবং হাই ইন্টেনশন থাকে, হি ক্যান অ্যাচিভ এ লট অফ স্টাফ। যাই হোক, এই পার্টে আমি অনেক লম্বা কথা বলে ফেলছি, আর বেশি লম্বা কথা আমি বলতে চাচ্ছি না। আমি আমার এবার মূল প্রেজেন্টেশনের দিকে আস্তে আস্তে যাই। সো ফার্স্ট অফ অল, আজকের আলোচনার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি সবাই যে আনলকিং হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ অপরচুনিটিজ ইন ক্যানাডা ফর ফোকাসিং হচ্ছে যে আসলে বায়োটেকনোলজি গ্রাজুয়েট। তো এক্ষেত্রে আমরা প্রথমেই যে হায়ার স্টাডিজের জন্য আসলে যে 3-4টা কান্ট্রির নাম আসে, অনেস্টলি ইন টার্মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ইন টার্মস অফ দ্য লাইফ স্টাইল, ইন টার্মস অফ দ্য ফ্যাসিলিটিস, তার মধ্যে হচ্ছে যে কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে, অ্যান্ড দেন ইউকে আছে, এই দেশগুলো, রাইট? তার মধ্যেও অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস ইউএসএ ইজ ডেফিনেটলি ভেরি অ্যাট্রাকটিভ অপশন। এছাড়া যদি আমি লাইফ স্টাইল, ইমিগ্রেশন বা আদার্স পার্টগুলোকে আমি যদি হাইলি কনসিডার করি, সেক্ষেত্রে কানাডা উইল বি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকচুয়ালি। যদিও এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে নাম্বার অফ ইউনিভার্সিটিজ ইন ক্যানাডা is not such high. We know everybody. Even I believe that বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ ইউনিভার্সিটি আছে, কানাডাতে এই পরিমাণ ইউনিভার্সিটিও নাই নাম্বারের দিক থেকে। সো এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে যে বেসিক্যালি আমরা যদি এই ইন্টেনশনটা নিয়ে যদি আগাইতে থাকি, আমাদেরকে আসলে খুবই খুবই কি বলে সিলেক্টিভ হইতে হবে এবং ওইভাবেই নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এবং প্রিপেয়ার করার কিছু টিপস অ্যান্ড টেকনিক্স আমি বলবো, আগে জেনারেল কথাগুলো আমি বলে শেষ করি। তো ক্যানাডার ক্ষেত্রে ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে লেখা আছে যে মাল্টিকালচারাল রিসার্চ এনভায়রনমেন্ট, ফান্ডিং সাপোর্ট, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, অ্যান্ড আনাদার খুবই অ্যাট্রাকটিভ একটা অপশন হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট ওইখান থেকে পিএইচডি হোক, মাস্টার্স হোক, আন্ডার গ্রাজুয়েট হোক, শেষ করার পরে তাদের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের একটা সুযোগ, যেটা 3 ইয়ার্স, কোনো এমপ্লয়মেন্ট স্পেসিফিক না, সে যে কোনো জব চাইলে করতে পারবে এরকম একটা অপরচুনিটি। এবং নট অনলি দিস, যে কেউ যদি স্টুডেন্ট হিসেবে যায় এবং তার যদি স্পাউস থেকে থাকে, স্পাউস উইল বি এলিজিবল ফর দ্য ওয়ার্ক পারমিট, হুইচ ইজ ভেরি এক্সেপশনাল। ইউএসএ তে কিন্তু এই সুযোগটা নাই। সো এভাবে এটা এই দিক থেকে খুবই ভালো। জাস্ট হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে যে লিমিটেড নাম্বার অফ দ্য ইউনিভার্সিটি। সো এর পরবর্তীতে ইন জেনারেল হচ্ছে যে এখানে মাস্টার্স প্রোগ্রাম, যে আমরা জানি, এগুলো নিয়ে আমি বেশি ডিটেলস কথা বলবো না। মাস্টার্স প্রোগ্রামটা কোর্স বেসড হয়, রিসার্চ বেসড হয়। সো কোর্স বেসড মাস্টার্সের ক্ষেত্রে আসলে কোনো ফান্ডিং অপরচুনিটি ওয়ার্ল্ডে কোথাও নাই, অ্যান্ড আনফর্চুনেটলি এটা কানাডাতেও নাই। সো এইদিকে আমি আলোচনায় যাব না। বাট রিসার্চ বেসড মাস্টার্স করার সুযোগ আছে এবং পিএইচডি করার সুযোগ আছে। সেক্ষেত্রে
পপুলার ফিল্ডগুলোর মধ্যে আমরা দেখতেছি এখানে বায়োটেকনোলজি ইজ ওয়ান অফ দ্যাম, এআই আছে, বায়োসেন্সর আছে, কারেন্ট যে রিসার্চের সাথে অ্যালাইন করলে রিনিউয়েবল এনার্জি আছে, স্পেস রিসার্চ, ইঞ্জিনিয়ারিং এন্ড হেলথ সায়েন্স। এন্ড নাও বিগ কোশ্চেন হচ্ছে যে আসলে মানি যে আমরা পড়াশোনা করতে যাব, ডেফিনেটলি ইটস নট অ্যাফোর্ডেবল অ্যান্ড বিয়ারেবল ফর আস যে সাচ কাইন্ড অফ দ্য হাই টিউশন ফিজ ইন দোজ কান্ট্রিজ। সো সেক্ষেত্রে কি কি অপরচুনিটিগুলো আছে? সো আমরা দেখতেছি এখানে মাস্টার্সের ক্ষেত্রে ভ্যানিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ, কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ, অন্টারিও গ্রাজুয়েট স্কলারশিপ, মাইটেক্স ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ অ্যান্ড টিচিং রিসার্চ। সো আমি চেষ্টা করব যে গ্রুপেও আমার স্লাইডগুলো শেয়ার করে দিতে, বিকজ আই এম নট রেস্ট্রিক্টেড ফর দিস। সো এগুলার মাস্টার্স লেভেলে আছে। এগেন মাস্টার্সের ক্ষেত্রে আসলে বেসিক্যালি দ্য নাম্বার অফ অপরচুনিটি ইভেন লোয়ার দ্যান দ্য পিএইচডি in terms of the research এগুলা, বাট কোর্স বেসড মাস্টার্স করতে গেলে সেখানে ডেফিনেটলি ডিফারেন্ট সিনারি। পিএইচডির ক্ষেত্রে অলমোস্ট সিমিলার নেম ইউনিভার্সিটিগুলো আছে, সরি স্কলারশিপগুলো আছে, তার মধ্যে এক্সট্রা আছে হচ্ছে এনসার্ক আছে, ট্রুডো ফাউন্ডেশন আছে, আর বিভিন্ন প্রভিন্সিয়াল গভর্নমেন্টের স্কলারশিপ আছে। ফর ইনস্টেন্স এফআরকিউএনটি যেটা আমি বলছি যে কুইবেক গভর্নমেন্টের একটা প্রেস্টিজিয়াস ফেলোশিপ আমি অ্যাভেল করছিলাম। এরপরে হচ্ছে যে ওজিএস অন্টারিও গভর্নমেন্ট স্কলারশিপ, যেগুলা ট্র্যাডিশনালি স্টুডেন্টরা জানে না। তারা যদি একটু ইন ডেপথে যায় তাহলে তাদের এই প্রভিন্সিয়াল স্কলারশিপগুলো সম্পর্কে ইনফরমেশন পাওয়ার কথা। সো আমি যেহেতু এখানে হিন্টস দিয়ে দিছি, স্লাইডগুলো ইনফরমেশনগুলো শেয়ার করবো। আই হোপ এভরিবডি উইল গো ফার্দার ইনভেস্টিগেশন ইন টার্ম ইউজিং দ্য এআই অর আদার স্টাফস, যে এটা সম্পর্কে ডিটেলস জানার জন্য। এখানে এফআরকিউএনটি স্কলারশিপ কিভাবে পেতে হবে, কি ক্রাইটেরিয়া, এগুলো আসলে ডিটেলস বলা সম্ভব না, এখানে অনেক সময় ব্যাপার। এরপরে জেনারেল অ্যাপ্লিকেশন প্রসেস রিকোয়ারমেন্টের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে যে রিসার্চ মোডে গেলে, ইভেন রিসার্চ মোডে গিয়েও কেউ সেলফ ফান্ডিং এ পড়তে পারে, বাট যেইভাবে যাক তার হচ্ছে যে সুপারভাইজার ম্যানেজ করতে হবে। ইভেন যে ন্যাশনাল লেভেলের স্কলারশিপ গুলোর জন্য যদি কেউ যায়, ভেনিয়ার স্কলারশিপ, এনসার্ক স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, সেক্ষেত্রেও তাকে সুপারভাইজার ম্যানেজ করতে হবে, মাস্টার্স হোক আর পিএইচডি হোক। সো এখানে সুপারভাইজারকে ইমেল করতে হয়, যেটা অনেকেরই অলমোস্ট জানা। জাস্ট ছোট্ট একটা টিপস দিয়ে এটা আমি প্রসিড করব, সেটা হচ্ছে ইমেল করার ক্ষেত্রে বেসিক্যালি আমরা যে প্রসেসে ইমেলটা করি এবং যে প্রসেসে সার্চিংটা করি, আই বিলিভ ইটস এ হিউজ টাইম ম্যানেজমেন্ট সমস্যা হয়েছে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঢুকে প্রফেসরদের প্রোফাইল দেখে তারা কি নিয়ে কাজ করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এটা দেখে দেখে ইমেল করা রিয়েলি হেক্টিক। সো আই ক্যান গিভ এ ভেরি ইন্টারেস্টিং টিপস টু দ্য জিবি গ্রাজুয়েটস in this university. This is actually, for instance, if you go in different way, যে আপনারা সবাই সায়েন্স ডিরেক্টর নাম শুনছেন নিশ্চয়ই, যে সায়েন্স ডিরেক্টর ফর ইনস্টেন্স if you have the intention to go through ফর ইনস্টেন্স বায়োসেন্সর্স, আপনি যখন বায়োসেন্সর্স লিখে ওইখানে সার্চ দিবেন, দেখবেন গোটা ওয়ার্ল্ডের বায়োসেন্সর্স নিয়ে যত পাবলিকেশন পেপারগুলো আছে সব বেসিক্যালি এলসেভিয়ার ডমিনেটেড, এগুলো আসবে এখানে। আসার পরবর্তীতে there is another option which is called advanced research. আমরা যখন অ্যাডভান্স রিসার্চে ক্লিক করব তখন দেখব যে এখানে আরেকটা অপশন আছে যে আমি ইউনিভার্সিটি অথবা কান্ট্রিজ চুজ করে দিতে পারি। তখন আপনার যদি ইন্টেনশনটা থাকে কানাডা, আপনি জাস্ট কানাডা চুজ করবেন। চুজ করলে কানাডার যত এই বায়োসেন্সিং পাবলিকেশন আছে সব চলে আসবে। দেন হোয়াট ইজ দ্য নেক্সট হচ্ছে যে আপনি শুধু প্রত্যেকটা পেপারের মধ্যে ক্লিক করে ওইখানে দেখবেন একজন করসপন্ডিং অথর আছে যেটা হচ্ছে সাধারণত মোস্ট অফ দ্য কেস যে হচ্ছে এটা হচ্ছে রিসার্চ টিম লিড অর্থাৎ প্রফেসর, যে ফান্ডিংটাকে ওন করে সেই থাকে। তো ইট মিনস হচ্ছে যে আপনি এখানে গেলে তখন তার সাথে সাথে ইমেল আইডিটাও পাবেন। এখন এই ইমেল আইডি গুলো আপনি জাস্ট সিরিয়ালি কালেক্ট করবেন, করে তাকে সুন্দর করে বায়োসেন্সিং ফোকাস করে একটা ইমেল করার জন্য চেষ্টা করবেন। বিকজ অফ বেসিক্যালি ওই প্রফেসরদের এত টাইম নাই যে লম্বা একটা ইমেল পড়া। তারা বেসিক্যালি যে আপনি ইমেলের মধ্যে জাস্ট প্রথমে 1 থেকে 2 সেন্টেন্সে আপনার ইন্ট্রোডিউসিংটা, যে রিসেন্টলি আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করেছেন অথবা মাস্টার্সের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে আপনার কাজের ফোকাসটা কি ছিল, এটা 2 সেন্টেন্স 3 সেন্টেন্স বলেই হচ্ছে যে আপনি ইন্টেনশন শো করা যে আমি তোমার আন্ডারে কাজ করতে চাচ্ছি, মাস্টার্স করতে চাচ্ছি, পিএইচডি করতে চাচ্ছি। আফটারওয়ার্ড এটাকে জাস্টিফাই করা যে কেন চাচ্ছি, মানে তার কাজের সাথে আপনার কাজগুলোকে লিঙ্ক করা। লিঙ্ক করে হচ্ছে একটা কনক্লুডিং সেন্টেন্স বা 2টা দিয়ে শেষ করে দেওয়া। নট লাইক বিশাল হিস্টোরি এন্ড স্টোরি, ইটস নট লাইক দে ডোন্ট হ্যাভ টাইম। সো এভাবে যদি
একবারে ভেরি শর্ট সামারি করে আইদার পিএইচডি পোস্ট ডক যে কোনো কিছুর জন্য যদি লেখা যায়, আপনি সিভিতে লেখেন, আপনার ডিটেলস সিভিতে লেখেন বা আদার্স ক্রেডেনশিয়াল গুলো অ্যাড করেন, কিন্তু ওই বডির মধ্যে এটা লেখা মানে হচ্ছে যে আপনি আস্তে মানে স্যাচুরেটেড হয়ে যাওয়া এবং আপনি নিজেকে ডেভিয়েটেড করে দেওয়া। যাই হোক, এভাবে ইমেল স্ট্র্যাটেজি করে যদি সব কেউ কাজ করতে পারে, আই হোপ দেয়ার ইজ এ হাই চান্সেস অফ দ্য সাকসেস। এন্ড অ্যানাদার এক্সাম্পল হচ্ছে যে বেসিক্যালি আমি পিএইচডি করা অবস্থায় আমার প্রফেসর বলল যে আমিরুল, আমার কাছে তো প্রায় 100 সিভি আছে, সো এখান থেকে তুমি আমাকে 3টা স্টুডেন্টকে সিলেক্ট করে দাও, এরপর আমি ওদের ইন্টারভিউ নেব। এখন এটার পরবর্তীতে আমি আসবো এই বিষয়টা নিয়ে আর একটু ফোকাস করব। তো এখন দেখেন হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হচ্ছে যে আপনারা যারা বায়োটেক গ্রাজুয়েট সবাই এভারেজে এখন সিজিপিএ কিন্তু 3.6, 7, 8 এর মধ্যে পাচ্ছে, রাইট? এবং আফটারওয়ার্ড সবাই আইএলটিএস দেয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা সেটাও সবার দেখা গেছে অ্যারাউন্ড এখন 6.6, 5 and 7 এগুলো থাকে। এখন একটা এই 100 জনের স্টুডেন্টের তাদের যদি এরকম সবার এভারেজ থাকে দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে, দেন হাউ টু চুজ 3 or 4, এটা ভেরি ডিফিকাল্ট জব। এবং ওই ইমেলগুলোর মধ্যে বাংলাদেশি স্টুডেন্ট ছিল, ইন্ডিয়ান স্টুডেন্ট ছিল, চাইনিজ স্টুডেন্ট ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি আমি একটা জিনিস দেখলাম যে ইন্ডিয়ান স্টুডেন্টগুলোর প্রোফাইলের মধ্যে দেখা গেছে যে তাদের এই যে দুইটা বেঞ্চমার্কের পাশাপাশি আরেকটা বেঞ্চমার্ক থাকে। তারা এই যে আইআইটি গুলো আছে বা বিভিন্ন জায়গায় কিছু সেমি অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স লেভেল বলবো না আমি, রিসার্চ করে এবং রিসার্চের কিছু আউটকাম তারা রিপ্রেজেন্ট করে, কাইন্ড অফ লাইক তাদের যে পোস্টার কম্পিটিশন ছিল, রিসার্চ অ্যাওয়ার্ড ছিল, তাদের কনফারেন্স পেপার ছিল, তাদের জার্নাল পেপার ছিল। এইখানে গিয়ে পার্থক্যটা হয়ে যায় এবং ওইখানে গিয়েই হচ্ছে যে তারা সিলেক্টেড হয়ে যায়, আর আমরা যারা মিডিয়া ফোর্স তারা বাদ হয়ে যায়। এখন আমি খুব ইন্টারেস্টিং একটা টিপস দেবো এই ব্যাপারে যে এটা কিভাবে ওভারকাম করা যায়। এটা আমার লাস্ট যে কনক্লুডিং রিমার্কসে আসবে। তো যাই হোক, এই যে এটা এখন আসছে মোটামুটি, যে এখন যেটা দিয়ে আমি শেষ করছি এই পর্যন্ত ডিসকাশন, যে এই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে। সো এই জিনিসটাকে অ্যাড্রেস করার একটা বড় মাধ্যম হচ্ছে যে আমরা একটা ট্রানজিট কান্ট্রি চুজ করব। এখানে অনেকের আর্গুমেন্ট থাকতে পারে যে আমরা কালকে ফারুক স্যারের সাথে এটা নিয়ে আমার ইন ডিটেলস আলোচনা হয়েছিল যে আমরা কেন মানে অনেক স্টুডেন্টের যে আমরা কেন ট্রানজিট কান্ট্রি চুজ করব, আমরা প্রথমে লাভ দিয়ে জাম্প করে আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। তখন হয় কি তার এই অ্যাম্বিশন অ্যাসপিরেশনটার কাছে যখন সে যেতে পারে না, তখন তার মধ্যে ফ্রাস্ট্রেশন হয় এবং সে শেষমেশ কোনো কিছু না পাইয়ে ব্যাংকে চাকরি করে, এটা করে সেটা করে। সো এটার একটা অ্যাড্রেস করা যেতে পারে হচ্ছে যে আপনি যদি বি ক্যাটাগরির কিছু কান্ট্রি, ফর ইনস্ট্যান্স মালয়েশিয়া আছে, সাউথ কোরিয়া আছে, চায়না আছে, সৌদি আরবিয়া আছে এবং তাইওয়ান আছে, এইরকম কিছু কান্ট্রিতে আপনি আরেকটা মাস্টার্স, অথবা যদি যারা মাস্টার্স করে নেয় তারা একটা মাস্টার্স করার জন্য ডিসিশন নিতে পারে। ইভেন ইন কেস যে আমার মতো কেউ পিএইচডি করার ডিসিশন নিতে পারে। নিলে হবে কি, সে যখন 2 বছর 2.5 বছরের একটা প্রজেক্টে কাজ করবে, বিকজ দে আর ভেরি মাচ ফ্যাসিলিটেটিং রিসার্চ, যেটা আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যে তারা হিউজ পরিমাণে রিসার্চ, এক্সিবিশন, পোস্টার প্রেজেন্টেশন এগুলোকে তারা প্রমোট করে এই সবগুলো কান্ট্রি, এর বাইরেও আছে বাট মোস্টলি এই কান্ট্রিগুলো। অ্যানাদার অ্যাডভান্টেজ হচ্ছে যে ওই সব দেশগুলোতে কিন্তু এডুকেশন, লিভিং কস্ট ভেরি ভেরি লো। মালয়েশিয়া আমি যখন ছিলাম তখন মালয়েশিয়াতে আমার স্টুডেন্ট হিসেবে যে ডরমেটরি বা রুম ছিল সেখানে আমি 210 রিঙ্গিত ভাড়া দিতাম, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 4200 টাকা বাংলাদেশে। ঠিক আছে, এখনো এরকমই, এখনো তারা বেশি হয় না। সো এই ক্ষেত্রে নিজের পকেট থেকেও যদি কিছু ইনভেস্ট করা লাগে, কিছু ফেলোশিপ পাওয়া যায়, সেক্ষেত্রে যদি সে জাস্ট 2টা বছর ইনভেস্ট করে তাহলে দ্যাটস কোয়াইট এনাফ। এবং এটার স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিচ্ছি আমি, দিয়ে শেষ করতেছি। সেটা হচ্ছে আমি যখন পিএইচডি করতাম মালয়েশিয়াতে, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, সৌদি আরবিয়া সব একইভাবে তারা রান করে এই বিষয়গুলোতে। তখন 26 জন স্টুডেন্ট ওইখানে সমসাময়িক মাস্টার্স করতো এবং 1-2 জন পিএইচডি করতো। তো হোয়াট হ্যাপেন, এই 26 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু আমার সাস্টের কেউ ছিল না, অন্যান্য যশোর ইউনিভার্সিটি, বিকজ সাস্টিয়ানরা হয়তো নিজেদেরকে একটু এলিগেন্ট মনে করে, দ্যাট মাইট বি দ্য রিজন, ছিল ওই ইউনিভার্সিটি গুলো ছিল। আর আরেকটা ইনফরমেশন, সাস্টের 2টা স্টুডেন্ট ওই সময় আমার সাথে যোগাযোগ করছিল,
করে তারা ইনিশিয়াল ইন্টারেস্ট শো করছিল, পরে আমি নিজের পকেট থেকে অ্যাপ্লিকেশন প্রসেস ফিটা জমা দিয়ে তাদের জন্য এটা প্রসেস করছি। আনফরচুনেটলি তারা এটা মানে যখন তারটা ফাইনালাইজ হয়েছে ওই সময় নেগেটিভ রিপ্লাই দিয়েছে। পরে আমি বললাম হোয়াটস দ্য রিজন, বলতেছে ভাই ফ্যামিলি থেকে বলতেছে যে এটা কি মালয়েশিয়া কেন যাবে, এখানে কে যায়, এখানে তো ওয়ার্কাররা যায়। আমি এটা নিয়ে ইন ডিটেইলস আর বলতে চাচ্ছি না, বাট দ্যাটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং। ঠিক আছে, তো এখন আমি নিজের পকেট থেকে পয়সা দিয়ে তাদেরকে প্রমোট করতে চেয়েছিলাম, কিন্তু যখন তারা এটা করে না তখন আমিও আসলে কিছু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। পরবর্তীতে আরো 2-3 জন স্টুডেন্ট যখন ইন্টেনশন শো করছে তখন আর এটা আমি প্রসিড করতে পারি না, যদিও আমি পরে মুভ করে ফেলছি এখান থেকে। এনিওয়ে, তো এখন এইটা করলে এই 26 জন স্টুডেন্টের কথা যে বলছি, none of them are right now in Malaysia. এই 26 জনের স্টুডেন্ট হচ্ছে সবগুলো স্টুডেন্টই হচ্ছে যে এখন 3টা দেশের মধ্যে আছে। আমি কিন্তু সবার প্রোফাইল শেয়ার করতে পারবো চাইলে, ঠিক আছে, কেউ যদি ইন্টারেস্টেড হয়। তারা আইদার আমেরিকা, আইদার কানাডা অর আইদার অস্ট্রেলিয়া, এই 3টা দেশে আছে। শুধু একটা ছেলে আছে ইউরোপে, চেকোস্লোভাকিয়া, প্রাগে সে পড়াশোনা করে। সো এটা থেকে কি মেসেজ আসে আসলে, যে 100% স্টুডেন্ট দে অ্যাকোমোডেটেড ইন এ লাইক সাচ lucrative countries for their career and profile. So আসলে কি আমরা ট্রানজিট পয়েন্ট হিসেবে এটাকে চুজ করতে পারি কি পারি না, এটা জাস্টিফিকেশন আমার মনে হয় ক্লিয়ার, এটা জাস্টিফিকেশন। তো এই যে 2টা এক্সাম্পল আমি এখানে অ্যাড করছি, এই দুইজনই যশোর ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং দুইজনই জিইবি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এবং এখন একজন অস্ট্রেলিয়াতে আছে, একজন ইউএসএ তে আছে। সো তারা যশোর ইউনিভার্সিটির জিবি কিন্তু আমাদের ডিপার্টমেন্টের আগে এস্টাবলিশ হয় নাই, এটা সবাই জানেন, রাইট? সো আমার মনে হয় আর কোনো প্রুফ দিয়ে এটা বোঝানোর দরকার নাই, ঠিক আছে? তো আমি বেসিক্যালি আমার রিসার্চ কোলাবোরেশনের টিচার যেহেতু আছে, টিচারদের কিছু অপরচুনিটি নিয়ে একটা স্লাইড তৈরি করছি, এটা নিয়ে কথা বলে আমার কথা শেষ করে দেব। তার আগে আমি আরেকটা বিষয় একটু আমার পার্সোনাল বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি রিসার্চের ক্ষেত্রে আপনারা অলরেডি দেখছেন যে আমি যথেষ্ট মোটিভেটেড, রাইট? যেটা আমি বলা লাগবে না, এটা প্রুভড অলরেডি। এবং যারা এখানে স্টুডেন্ট হিসেবে আছে, আমার মনে হয় রাফলি যে এখানে যারা আছে তারা নিশ্চয়ই জিবি ডিপার্টমেন্টে ফিউচারে একজন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর হবে বা ব্যাংকার হবে, এই ইন্টেনশন নিয়ে এখানে ভর্তি হয় না। এবং আই এম নট শিওর যে কেউ বিসিএস ক্যাডারের প্রশাসন হবে সেই ইন্টেনশন নিয়েও ভর্তি হয় না। এবং ফর দ্য ক্রস জাস্টিফিকেশন, আমার ফ্রেন্ড বা আমার আগে পরে ডিপার্টমেন্টে যেসব স্টুডেন্টরা আউট অফ ট্র্যাকে চলে গেছে, সে যদি খুব ভালো টাকা ইনকামও করে এবং সে যদি খুব ভালো পজিশনও হোল্ড করে, সামহাউ হি অর শি ইজ নট হ্যাপি এন্ড কিছুটা রিগ্রেট করে, মনে হয় যে ডিপার্টমেন্ট ছেড়ে বা এই রিলেটেড ছেড়ে কেন এদিকে আসছি। ঠিক আছে, আমি মনে করি এখন যারা আছে আমার সামনে স্টুডেন্ট হিসেবে তারা যাতে এই রিগ্রেট ফিলটা না করে, ঠিক আছে? তো যাই হোক, এখন বেসিক্যালি আমি যদি হাত তোলার জন্য বলি, হয়তো অনেকে হেজিটেশন করবে যে কারা ফিউচার রিসার্চার হইতে চায়, কারা এরকম রিসার্চের ক্ষেত্রে ডমিনেট করতে চায় অ্যাজ এ বায়োটেকনোলজিস্ট হিসেবে। তারপরও আমি হাইপোথেটিক্যালি ধরে নেব যে ম্যাক্সিমাম মানুষই চায়, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই চায়, এক্সেপশনাল কিছু ছাড়া। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু থিঙ্কফুল হতে হবে, এটা আমার স্ট্র্যাটেজি, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। যেহেতু আমি এখানকার আমি নিজেকে এটা হোম মনে করি, আসলে আমি ঘরের ছেলে, ঘরেই কথা বলতেছি, তাই আমি আসলে এত ফর্মাল কথা বলতেছি না, সবকিছু মিক্স করে কথা বলার চেষ্টা করতেছি যাতে মেসেজটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়। আর আমি কেন ঘরের ছেলে এবং হোম ফিল করি সেটাও আমি ব্যাখ্যা দিচ্ছি, যে আমার 22 দিনের মধ্যে আমি 4 দিন শুধু সিলেটের জন্য বরাদ্দ রাখছি এবং সমস্ত টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করছি, অলওয়েজ কমিউনিকেট করি। এনিওয়ে, সো হাউ উই ক্যান বি এ থিঙ্কফুল টু বি এ গুড রিসার্চার, টু বি এ ফিউচার রিসার্চার। আমরা নেচারে অনেক কিছু দেখি যেটা আমরা বিবেচনা করি না, আমরা চিন্তা করি না, থিঙ্কফুল হই না। আল্লাহ আল কোরআনের মধ্যে বলছে আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি গবেষণা করো না? তো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা ওয়ার্ক করি, দেয়ার আর লট অফ অ্যানসার্স অ্যাকচুয়ালি। সো বেসিক্যালি আমার যেটা কোর মেসেজ সেটা হচ্ছে একজন সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট একটা ন্যাচারাল ফেনোমেনাকে দেখলে বা আদার্স ফেনোমেনাকে দেখলে যেভাবে চিন্তা করবে, বায়োটেকনোলজি অর বায়োলজিক্যাল গ্রাজুয়েট, BMB could be or other persons, they should not think in a similar way, they have to think in a different way. Then আস্তে আস্তে রিসার্চ, এই যে রিসার্চের অ্যাচিভমেন্ট এবং এই এনজয়মেন্ট গুলো আসবে, ঠিক আছে? যেমন ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে যে আমরা এই যে বাংলাদেশে কিছু সার্টেন ফ্রুটস এন্ড ভেজিটেবলস হয়, রাইট?
এবং মালয়েশিয়াতে আমি ছিলাম, ওইখানেও কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হয় হুইচ ইজ নট ওভারল্যাপড ইন দিস কান্ট্রি। যে মালয়েশিয়াতে ডুরিয়ান নামের একটা ফল আছে, যারা গিয়েছে তারা চিনতে পারে, কাঁঠালের মতো একটা ফল। এরপরে রামবুতান একটা ফল আছে, লিচির মতো ফল, বাট নট এক্স্যাক্টলি সিমিলার। তো এই ফ্রুটসটা ভেজিটেবল ইভেন কানাডাতে ডিফারেন্ট কিছু আছে, যেমন কেইলি আছে, নাম বললে হয়তো অনেকে চিনবে বা চিনবে না, আছে হয়। কিন্তু বাংলাদেশে আবার কিছু ফিশ আছে যেটা ওইখানে হয় না। আমরা কখনো চিন্তা করছি হোয়াই দিস ইজ হ্যাপেনিং, এটা কেন হচ্ছে, এটা মানে অন্য কিছু তো হইতে পারতো, রাইট? আমরা চিন্তা করি না, দেখছি শেয়ার সেখানে। কিন্তু আমি আমার পার্সোনাল জায়গা থেকে একটা হাইপোথিসিস, একটা রিসার্চ করার চেষ্টা করছি এজ এ রিসার্চার, এবং আমি একটা ফাইন্ডিংস রাফলি এরকম পাইছি